জুলাই আগস্ট মাস জুড়ে আমরা নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আছি। রক্তক্ষয়ী একটি গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন এবং বাংলাদেশকে বিনির্মাণের এক নতুন যাত্রা। এই যাত্রায় এর মধ্যে আমরা প্রতিনিয়তই দেখছি যে দাবি দাওয়া সহ বন্যা, আর্থিক খাতের মতো বিভিন্ন চ্যালেঞ্জ আসছে অন্তর্বর্তী সরকারের সামনে, এবং চলমান ঘটনা প্রবাহ নিয়ে আমরা মূলত আলাপ করি, সমাধানের পথ খুঁজি, মতামত জানি এবং জনগণের প্রশ্ন তুলে ধরার চেষ্টা করি। নিউজ 24-এর নিয়মিত এই আয়োজনে CSRM জনতন্ত্র গণতন্ত্রে। পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান, এবং স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুরেদ সাকি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। আপনাকে স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আসলে চলমান ইস্যু নিয়ে আলাপ করব, কিন্তু আমরা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়েই যাচ্ছি 2 মাস ধরে। তার মধ্যে আজকে আমরা বিষয়বস্তু ঠিক করেছি দল নিষিদ্ধের রাজনীতি। আজকে আমরা দেখেছি আইন উপদেষ্টা তিনি কথা বলেছেন, জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল নিয়ে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন, এবং একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি উঠছে বা অনেকে বলছেন রাজনীতিবিদরা, সেটি বিষয়েও কথা বলেছেন যে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার বিষয়ে তিনি বলেছেন যে সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এটা আপনি আইন উপদেষ্টার কথা বললেন না, এটা তো আমাদের যে নীতিগত অবস্থানটা, মানে আমরা যারা লড়াই করছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে বাংলাদেশে মানে রাজনৈতিক তৎপরতা যে অধিকার, সেটা তো সকলের থাকবে। রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক অবস্থানের কারণে রাষ্ট্র কারো বিরুদ্ধে নিপীড়নমূলক, নির্যাতনমূলক কিংবা তাকে বঞ্চিত করার মতো কোনো জায়গায় যাবে না। পাশাপাশি আবার যে প্রশ্নগুলো সাধারণত থাকে, যেটা আইন উপদেষ্টা বলেছেন, যে এমন তৎপরতা যেটা রাষ্ট্র এবং জনগণের জন্য একটা হুমকি স্বরূপ কিংবা একটা যাকে জঙ্গিবাদী তৎপরতা বলা হয়, সেই বিষয়গুলো আসলে এক একজন এক একভাবে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক অবস্থানের দ্বারাও সেই কে কোনটা সেটা নির্ধারিত হয়েছে। তো এইগুলো যেহেতু আদালতের বিচারাধীন বিষয়, কোনো রাজনৈতিক দল হিসেবে কোনো অপরাধের সাথে যুক্ত কিনা, সেই প্রশ্নটা তো একটা আদালতের দ্বারা নির্ধারিত হওয়ার প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর জায়গা থেকে আমরা আদালত হয়তো একটা অবস্থান, রাজনৈতিক দাবির জায়গা থেকে যদি আপনাকে রাজনৈতিক দাবির জায়গা থেকে আমরা যে নীতিগত অবস্থানে ছিলাম, যে বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে তার স্বীকৃতি, সেই স্বীকৃতিটা থাকবে। ব্যক্তি যদি অপরাধ করেন তাহলে তিনি অপরাধের দায়ে হবেন, দলও যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয় তাহলে সেই অপরাধেরও বিচার প্রক্রিয়াটি যাতে ন্যায় বিচারের জায়গা থেকে থাকে। যেমন ধরেন যে আমরা জুলাই আগস্ট আন্দোলনের একদম শেষ পর্যায়ে দেখেছি যে তড়িঘড়ি করে জামায়াতকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া আমরা দেখেছি, এবং সেই নিষিদ্ধের মধ্যে মূলত তারা সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে সেই আখ্যাটি দেয়া হয়েছিল। আমরা এতদিন ধরে যে দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপটে জামায়াতের যে ভূমিকা ছিল সেটিকে ধরে করা হয়নি। সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগের ক্ষেত্রে একই কথা বলেছেন আইন উপদেষ্টা, যে আওয়ামী লীগের ক্ষেত্রে উনি ঠিক যেটি বলেছে সেটি আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই, তারা রাজনৈতিক অপকৌশলের জন্য আন্দোলনকে নির্মমভাবে দমন করার জন্য ইস্যুটাকে এভাবে ব্যবহার করেছে। এবং সেই সাথে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেছেন
যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে। সেক্ষেত্রে রাষ্ট্রবিরোধী তৎপরতার বিষয়গুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবেই বারবার করে বলার চেষ্টা করে। সে কথাটাই আমি বললাম যে এটা তো পলিটিক্যালি এই জায়গাটা হয়, তো সেক্ষেত্রে আদালত যখন একটা ন্যায় বিচারের জন্য একটা ভরসার জায়গায় থাকে, তখন সেই বিষয়গুলো তাদের যদি এখতিয়ারের মধ্যে থাকে, সেই জায়গাটা সেখান দিয়ে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। এখানে প্রশ্নটা হয়েছে যে এই কথাগুলো আমরা তখনও বলেছিলাম, বিশেষত জামাত ইসলামের ক্ষেত্রে, যে যখন সরকার এই আন্দোলনের মধ্যে জামাতকে নিষিদ্ধ করার জায়গায় গেল, এটা যে একটা এই আন্দোলনকে দমন করারই একটা কৌশলের অংশ হিসেবে নিচ্ছে তারা, সেইটা আমরা তখনও স্পষ্ট করেছিলাম। 1971 সালে জামাত ইসলামের যে রাজনৈতিক ভূমিকা, সেটার প্রশ্নটা একরকম, আর এখন এই মুহূর্তে জামাত ইসলামীকে একটা সহিংসতার দায়ে অভিযুক্ত করে, যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে সহিংসতা করছে, সেখানে এটা স্পষ্টত আন্দোলন দমনেরই একটা কৌশল ছিল। তো যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের দল মানে ব্যক্তিরা দায় দায়িত্ব বহন করে, দল হিসেবে কেউ বহন করে কিনা সেই বিচারটা আসলে তো বিবেচনা করার জন্য আদালত আছেন, এবং সেই দিক থেকে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নিশ্চয়ই দরকার। আর আমরা দেখেছি যে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিএনপি জামায়াতের একটা যেই আগের যে জোটগত অবস্থান বা আন্দোলনে একই প্ল্যাটফর্মে যে অবস্থান ছিল, সেখান থেকে একটু কেমন যেন মনে হচ্ছে সরে সরে যাচ্ছে দুটো দল। আপনার কি মনে হয়? নির্বাচন প্রসঙ্গে কিংবা এই প্রশ্নটা আসলে বিএনপি ভালো উত্তর দিতে পারবে, কিংবা জামাত ইসলামের প্রতিনিধিরা জোটে তো আপনারা আছেন। না, আমাদের কোনো জোট নেই। আন্দোলনের প্ল্যাটফর্মের জোটে তো আমরা আছেন, যেটা যুগপৎ আন্দোলনের জোট। না, এটা স্পষ্ট করা দরকার, এটা অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেন। দেখুন, আমরা এই যে পতিত একটা ফ্যাসিস্ট সরকার, তাদের বিরুদ্ধে যেহেতু তাদের ক্ষমতা অবৈধভাবে আছে, জনগণের সম্মতি ছাড়া ছিল, এবং তারা জনগণের উপর একটা স্টিম রোলার চালিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত রেখেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, যার যার অবস্থান থেকে আন্দোলন করেছি, এবং আমরা জনগণের একটা বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছি। এই ঐক্যের বিভিন্ন রকম মাত্রা ছিল। একটা সবচেয়ে বড় মাত্রা হচ্ছে যার যার অবস্থান থেকে আন্দোলন করা। এর মধ্যে যারা যারা একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে যুগপৎ ধারায় করতে পেরেছেন, তারা যুগপৎ ধারায় আন্দোলন করেছেন। যেমন বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, আমরা 39টি দল 31 দফাকে সামনে রেখে এক দফার ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলন করেছি। এটা কিন্তু জোট না, যুগপৎ ধারায় আন্দোলনটা হয়েছে। আবার এর মধ্যে অনেকে জোট গঠন করেছে, যেমন আমরা 6টি দল এখন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছি। ফলে যে যতটা যার যার অবস্থান রাজনৈতিক দিক থেকে নৈকট্য যে যতটা আছে, সেই অনুযায়ী কিন্তু মানে কি বলে যে একেবারে দলগত ঐক্য, জোটগত ঐক্য, যুগপৎ ধারা ঐক্য, অথবা যার যার অবস্থান থেকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে আন্দোলন পরিচালনা, এই জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে আন্দোলনটা পরিচালিত হয়েছে, বিভিন্ন পদ্ধতিতে কিংবা যুগপৎ আন্দোলনে যখন আপনারা ছিলেন এই নির্বাচনের আগ পর্যন্ত, তো আপনারা জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আপনারা বলেছেন যে ভবিষ্যতে যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আপনারা নির্বাচন পরবর্তী আপনারা একটা জাতীয় সরকার গঠন করবেন। হ্যাঁ, এটা বিএনপির দিক থেকে প্রস্তাব ছিল। তো এখন এটা তো যুগপৎ ধারায় যারা ছিল, আসলে রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত যে রাজনৈতিক কৌশল, সেটা তো তৈরি হয়। এখন প্রেক্ষাপটটা দাঁড়িয়েছে যে এখন তো আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে কি আপনারা আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, ক্ষমতায় নেই, আমরা মাঠেও দেখছি না, কোথাও তো দেখছি না। প্রশ্নটা হচ্ছে যে মানে বাংলাদেশের মানুষ আমরা যে আমাদের রাজনৈতিক অবস্থান থেকে, আমি আমাদের অবস্থানটা স্পষ্ট করি, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার এই রাষ্ট্রটাকে যেভাবে পকেটে ঢুকিয়ে ফেলেছিল, এবং সংবিধান আইন কানুন বদলে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একেবারে দলীয় একটা ইনস্ট্রুমেন্টে পরিণত করে যে অবস্থায় নিয়ে গিয়েছিল, যে রাষ্ট্র যেখানে জনগণকে ঐক্যবদ্ধ রাখার একটা ব্যবস্থা, উল্টো রাষ্ট্র একটা
একটা গোষ্ঠীর একটা হাতিয়ারে পরিণত হয়েছে এবং সেটাকে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে মানে চালনা করা হচ্ছে, হত্যা থেকে শুরু করে জনগণকে নিপীড়ন, নির্যাতন ইত্যাদি। ফলে এই রাষ্ট্রটা নিয়ে আর আমাদের জনগোষ্ঠীর ভবিষ্যৎ চালিয়ে যাওয়া খুব কঠিন, এই ব্যবস্থাটা যেভাবে আছে। এবং আমরা বলেছি যে এইটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, কাজে আমাদেরকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাকে নতুন একটা বন্দোবস্তের উপর দাঁড় করাতে হবে, যেটাকে আমরা গণতান্ত্রিক বলছি, যে ব্যবস্থা এই জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করবে। ফলে এই যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাওয়া, তার জন্য আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যাতে জবাবদিহিতার মধ্যে থাকে তার জন্য ক্ষমতার ভারসাম্য আনতে হবে, এবং এর জন্য প্রয়োজন একটা দীর্ঘ সংস্কার প্রক্রিয়া। এই জায়গাটা এখন রাজনৈতিকভাবে আমাদের সামনে করণীয়, এবং এই সরকার দাঁড়িয়ে আছে একটা জনতার গণ অভ্যুত্থানের উপরে। ছাত্র জনতার দিক থেকেও কিন্তু এই আকাঙ্ক্ষাটা খুব স্পষ্টভাবে সামনে আসছে। আমি শেষ করে নিই, আর এক মিনিটও না, একটা বাক্য। তাহলে ছাত্র জনতার আকাঙ্ক্ষাও স্পষ্ট যে রাষ্ট্র ব্যবস্থাটাকে গণতান্ত্রিক করতে হবে, সংস্কার করতে হবে, নতুন বন্দোবস্তের ভিত্তিতে দাঁড় করাতে হবে, এবং সেটা এই সরকারও এখন আমরা যেটা দেখেছি যে তাদের বক্তব্যের মধ্যে, তাদের অবস্থানের মধ্যে সেটার প্রতিফলন আছে। তাহলে এই কাজটা করাটা হচ্ছে নতুন রাজনৈতিক লক্ষ্য। এই লক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু ঐক্য নতুন করে আরও স্পষ্ট করে দাঁড়াবে। এক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, আমরা যারা 39টি দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি এই সরকারের বিরুদ্ধে, তারা 31 দফার ভিত্তিতে একটা লক্ষ্যে আমরা পৌঁছেছিলাম, যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে তাকে গণতান্ত্রিক ভিত্তিতে দাঁড় করানো। এখন সেই লক্ষ্যে আবার কোন দিকে আপনারা হাঁটবেন সেটি আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব। তার আগে আমরা একটি বিরতিতে যাব, এবং দর্শক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল অধ্যাপক ডক্টর কামরুল আহসান, তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি বিরতি নিচ্ছি আমরা, বিরতির পরে আমরা পরবর্তী অংশে যাব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম মূলত দল নিষিদ্ধের রাজনীতি নিয়ে। আরও বেশ কিছু ইস্যু আসলে চলমান রয়েছে, সেগুলোতেও আমরা আসলে চোখ রাখতে চাই। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল আহসান। ডক্টর কামরুল আহসান, আপনার কাছে প্রথমে আসতে চাই। আজকে একটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে যেসব অসাধু ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে যত টাকা ঋণ আত্মসাৎ করেছেন তাদের হিসাব করা হচ্ছে। তো সেই টাকাগুলো কি আমরা ফেরত পাবো বলে মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আমার প্রিয় সহ আলোচক এবং যারা শুনছেন। দেখুন, এই আমাদের পাচার হওয়া টাকা, তারপর ঋণ খেলাপিরা যেভাবে অর্থ আত্মসাৎ করে আছে, কোথাও পাচার করেছে কিনা জানি না, কারণ অনেকেই পলাতক অবস্থায় অর্থসহ ধরা পড়ছে। আর অনেকের ক্ষেত্রেই দেখেছি বাড়িতে খুব গোপন জায়গায় ব্যাংক অনিরাপদ ভেবে ক্যাশটাই রেখেছেন, বস্তায় টাকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। ফলে এই টাকাগুলো উদ্ধার করা খুব কঠিন কাজ। তবে ফর্মাল চ্যানেলে কোথাও যদি টাকা থাকে, পাঠানো হয় এবং প্রক্রিয়াটা ব্যবহার করা হয়, তাহলে প্রত্যাশা করা যেতে পারে যে এটা একটা আলোর মুখ দেখবে। কারণ এখন যে সরকারটা আছে, এই সরকারের ভালো দিকটা হচ্ছে এটা যে পালিয়ে যাওয়া সেই পতিত সরকার ব্যতীত এমনকি সেই দলেরও নিরীহ সমর্থক যারা আছে তারা অনুতপ্ত, এবং তারাও চায় পরিবর্তনটা হোক, এবং সেটা আমাদের শিক্ষার্থী জনতার হাত ধরে হয়েছে। ফলে যদি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রচুর কাজ করতে হবে, তাদের মিডিয়া পরিষ্কার করতে হচ্ছে, পুলিশকে দেখতে হচ্ছে, ডিজিএফআইয়ের ইস্যু আছে, জুডিশিয়ারি, র্যাব, ব্যাংকিং, তারপর আমলাদের দেখতে হচ্ছে, দুদক কী করছে কোনটা না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঝামেলাটা এখন হচ্ছে সেটা হলো, দেখুন, তাদের যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দরকার, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি আমি বলছি, যেহেতু শিক্ষার্থীরা মূল ভূমিকা পালন করেছে, ফলে তাদেরকে আনসার কিংবা ওই ট্রাফিক পুলিশের কাজ করালে তো হবে না। তারা হচ্ছে একটা আপৎকালীন সময় আমাদের প্রাণও দিয়েছে এবং শ্রমও দিচ্ছে। তো এটাকে একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে যদি কেউ মনে করেন, তাহলে পরবর্তীতে তাদের যে তৈরি হওয়ার বিষয়টা,
সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে এবং অধিকার খর্ব হবে। ফলে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হচ্ছে, সেই আন্দোলনের যেই মূল অঙ্গীকার সেটা হচ্ছে সকল পর্যায়ে বৈষম্য দূর করা। শিক্ষার্থীদের সেই জন্য এই সরকারের প্রথম কাজ হচ্ছে, অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন পালিয়ে গিয়েছে, এটাও অভূতপূর্ব। একজন উপাচার্য পালাতে হয়, বুঝতেই পারছে না আর কোথায় কি করেছে, পুলিশ পালায় বা অন্য বিভাগের লোকজন পালায়, এই শিক্ষক প্রশাসকরাও পালিয়েছে। এরকম একটা অবস্থায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষক নিয়োগে অনেক ঝামেলা হয়েছে। সেই জন্য আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রাখতে হবে, শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত নিতে হবে এবং তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা ঠিক করতে হবে। এখন অর্থ উদ্ধারের যে বিষয়টা, এটা তো একটা চলমান প্রক্রিয়া এবং বন্যা পরিস্থিতি আমরা যেটা দেখলাম, অর্থ উদ্ধারের বিষয়টা সময় কত লাগবে আমি জানি না, এবং প্রক্রিয়াটা সঠিক হলে এটা একটা আশাব্যঞ্জক উদ্যোগ, তাতে সন্দেহ নাই। কিন্তু যে কাজটা, যে বিষয়টা এই সংকটের মধ্যেও আসা জায়গায়, সেটা হচ্ছে ধরুন বন্যা পরিস্থিতি দুটো জিনিসকে পরিষ্কার করছে। একটা হলো যে আমাদের শিক্ষার্থীরা যেই স্বপ্নটা দেখিয়েছে, সবাই মিলে মানবিক হওয়ার যে চেষ্টা, দেখুন যেই জ্বালানির মূল্য বৃদ্ধি করা এবং যারা এই ধরনের জ্বালানির মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা, ইতিবাচক তো না, আসলে ক্রিয়ানক হিসেবে কাজ করেছে, তারাও কিন্তু বন্যার্থদের সাহায্যের জন্য যারা গিয়েছে তাদের জ্বালানির খরচটা নেয়নি। কোনো হোটেলে দেখলাম যে যারা বর্ডার, তারা বিনামূল্যেই আশ্রয় পেয়েছে বন্যার্থদের সাহায্য করার জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বলুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি আমার কলা ভবনের যে অংশটা, সেটা ত্রাণ ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকেই তার সর্বস্ব দিয়ে সাহায্য করতে চাচ্ছে। একটি সাংস্কৃতিক আন্দোলনও চলছে তার মানে ভেতর। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন দেখলেন যে একটা শিশু, আমি তো শিশুই বলবো, তারা তাদের জামা কাপড় মা বাবা ইস্ত্রি করে দিতে হচ্ছে, ঠিকভাবে পড়তে পারছে না, খাবারটা নিয়ম মতো খাচ্ছে না, তাদের নিজেদের জগতে থাকছে, মা বাবা খাওয়াচ্ছে। সেই বাচ্চাটা কিন্তু বের হয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পুলিশ তো বলছে একটাকে মারি, একটাই মরে, বাকিগুলো যায় না। তো ওই যে বিষয়টা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা গবেষণার বিষয়। কিভাবে এটা হলো, যেখানে আপনি দেখুন 28 তারিখ বিএনপির যেই সমাবেশ হয়েছে, সেখানে এই ধরনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন তাদের বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, আমরা দেখেছি সেখানে কিন্তু দল হিসাবে সর্বাধিক চেষ্টা করার পরেও লক্ষ লক্ষ মানুষকে আসলে ওখান থেকে চলে যেতে হয়েছে। এবং জুনায়েদ সাকিব হেরাত ওনারা যেটা করলেন, 39টা দল যুগপৎ আন্দোলন করলেন, অহিংস আন্দোলনের অভূতপূর্ব নজিরবিহীন উদাহরণ সৃষ্টি হয়েছে। এমনকি বিএনপিও এর আগে কখনো এটা করতে পারেনি, ওই আন্দোলন করেও কিন্তু দাঁড়াতে পারেনি, সেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে। এই ইস্যু ধরে একটু আমি জুনায়েদ সাকি আপনার কাছে আসতে চাই। একটি সাংস্কৃতিক আন্দোলন চলছে বা একটি সাংস্কৃতিক বিপ্লবের দিকেও আমরা যাচ্ছি, অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। সেই সাথে এরই মধ্যে যখন এই সবগুলো আত্মসাৎ করা টাকা পুনরুদ্ধারের কথা বলা হচ্ছে, সেটিকে আসলে ফেরত আনা সম্ভব কিনা আপনি কি মনে করছেন? আর এই যে একটি ভেতর যিনি বলছিলেন যে সম্মিলিত সবার প্রচেষ্টার যে আন্দোলন, সবার ভেতর যে একটা সহানুভূতি বা পাশে দাঁড়ানোর একটা এগিয়ে আসার যে একটা আমরা সম্মিলিত প্রচেষ্টা দেখছি, সেটিকেও আপনি কিভাবে দেখছেন? দেখুন, মানুষের ঐক্যবদ্ধ শক্তি তো সবচেয়ে বড় শক্তি, এবং সেই ঐক্যবদ্ধ শক্তির জায়গাটাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। এবং বিশেষভাবে জনগণের যে একটা স্পেস, সাধারণত আমাদের এখানে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে যে ব্যবস্থাটা যেভাবে গড়ে উঠেছিল এবং সেটা যে চরিত্রে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে জনগণকে দাবিয়ে রাখার জন্য। আন্দোলন জনগণের জন্য একটা বড় পরিসর তৈরি করেছে এবং তাদের শক্তিটাই যে মূল শক্তি, সেই জায়গাটা সৃষ্টি করেছে। এবং ছাত্ররা এই জায়গায় একটা বড় ভূমিকার জায়গা ছিল, নেতৃত্বমূলক ভূমিকার জায়গা তৈরি করেছে। মানে যেমন আমাদের ইতিহাস যদি আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক সংগ্রাম, ধরুন 90 সালে যে গণ অভ্যুত্থান আছে, সেখানে রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু এক মঞ্চে চলে আসেনি। সেখানে 8 দল, 7 দল, 5 দল, এরকম বিভিন্ন রকম জোট ছিল। তারা একটা যুগপৎ ধারায় আন্দোলন করছিল। সেই সময় জামাত ইসলামী ছিল, তারা এই যুগপথের আনুষ্ঠানিক কাঠামো ছিল না, আলাদা করে নিজেদের অবস্থান থেকে তারা তাদের ভূমিকা রাখছিল। কিন্তু ঐক্যের যে বৃহত্তর জায়গাটা, এটা তখনও কিন্তু ছাত্ররাই তৈরি করেছিল। ছাত্ররা সর্বদলীয় ছাত্রকে গঠন করতে পেরেছিল এবং সেটা জনগণের মধ্যে ওই ঐক্যের জায়গাটাকে সৃষ্টি করেছে। এইবারও আমাদের ক্ষেত্রে যে একটা আন্দোলনের মধ্যে তো ধরেন বহুদিন ধরে নানান চেষ্টা ছিল। আমরা বিশেষভাবে 18 সালের পরে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার যে
আওয়াজটা বারবার আমরা তুলছিলাম, রাজনৈতিক দিক থেকে তো নানান রকম সমীকরণ থাকে। সেখানে যেটা আমি বললাম যে এখানে অনেক দলই যার যার নিজের অবস্থান থেকে আন্দোলন করেছে, আবার অনেক দল যুগপৎ ধারায় করেছে, আবার অনেকে একটা জোটও গঠন করেছে। এই অবস্থায় আন্দোলনটা করলেও মূল কলটা ছিল জনগণের বৃহত্তর ঐক্য করা। কিন্তু সেটা যেভাবে আবার মানে ছাত্ররা যে ভূমিকাটা অতীতে 60-এর দশকে কিংবা 90-এর 80-র দশকে করেছিল, সেটা এইবারে তৈরি হতে কিছুটা সময় লেগেছিল। এবং তবে একটি কথা আমরা এই মবে দেখছি যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো বা যেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো তাদের থেকে বাইরে এসে তারা একটা ভিন্ন কিছু করছে এবং এটিকেই জনগণ পছন্দ করছে, বলছে যে রাজনীতিবিদরা এতদিন এটি করতে পারে। ছাত্ররা এই একটা ঐক্যের জায়গাটা সৃষ্টি করেছে। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ছাত্ররা যখন আন্দোলনটা করলো এবং সেই আন্দোলনের উপর যেভাবে একটা ভয়ঙ্কর নিপীড়ন, তারপর হত্যাযজ্ঞ, যেটাকে আমরা মানে ম্যাস কিলিং বলতে পারি, সেই রকম একটা জিনিস তারা চাপিয়ে দিল। এটা একদিকে যেমন ছাত্রদের তো ঐক্যবদ্ধ করেছেই, সমস্ত জনগণকেও এটার সাথে যুক্ত করে ফেলেছে। রাজনৈতিক দলগুলো তাদের যারা আন্দোলন করেছে এটাকে সমর্থন করেছে, তারা এই আন্দোলনের মধ্যে তাদের সর্বাত্মক সহযোগিতা কিংবা অংশগ্রহণ তৈরি করেছে। তো জাতীয় ঐক্য বলতে পারেন কিংবা একটা ব্যাপক জনগণের ঐক্য বলতে পারেন, সেটাই আন্দোলনের মধ্যে তৈরি হয়েছে। ক্যাটালিস্ট হিসেবে ছাত্রদের এই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি বলবো যে ছাত্রদের একটা মানে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে কিংবা জনগণের মধ্যেও তৈরি হয়েছে যে মানে অতীতের বন্দোবস্ত দিয়ে হবে না, অতীতের ব্যবস্থাটা দিয়ে হবে না, আমাদের নতুন একটা বন্দোবস্ত লাগবে। সেইটা করার জন্য নতুন রাজনৈতিক শক্তিও লাগবে। এইটা একটা আকাঙ্ক্ষা হিসেবে সামনে এসছে। সেটি একই সাথে আমরা আজকে আরেকটি তথ্য পেয়েছি, টিআইবি একটি সংবাদ সম্মেলন করে তারা বেশ কয়েকটি সুপারিশ করেছে। আমি একটু ওই আপনার মূল প্রশ্নে আমি আসলে যেতে পারিনি, সেটি নিয়ে আসবো বিরতির পরে। সেখানে বলা হয়েছে যে একই ব্যক্তি একই সঙ্গে একাধিক পদেও থাকতে পারবে না রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, এবং একই সাথে টানা 2বার প্রধানমন্ত্রীও হতে পারবে না। দর্শক, সেই বিষয়ে আমরা আলাপ করব, তার আগে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা অনুষ্ঠানের শেষ অংশে রয়েছি। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। জোনায়েসা, কি আপনার কাছে আসতে চাই। আমরা আজকে টিআইবির সংবাদ সম্মেলনে বেশ কিছু সুপারিশ দেখেছি। তার মধ্যে অন্যতম একটি সুপারিশ হচ্ছে একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আপনার আগের প্রশ্নের যে রেশ ধরে বলি যে একটা বড় পার্থক্য ছিল কিন্তু যে একটা এই ফ্যাসিস্ট সরকার সবাইকে মানে নিজেরা বিনা ভোটে ক্ষমতায় থাকবে, সবাই তাদেরকে ক্ষমতা রাখবে, আর তা সবাই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি ইনক্লুডিং ব্যবসায়ী, তাদেরকে তারা অবাধে যা ইচ্ছা তাই করার সুযোগ দিবে। ব্যাংক থেকে মানে লক্ষ কোটি ঋণ নিয়ে মেরে দেবে, একটা প্রতিষ্ঠানের আন্ডারে 7, 8, 9টা ব্যাংক চলে যাবে। এই যে একটা পুরো মানে মৌরুষি পাট্টা কায়েম করেছিল, এটা অর্থনীতিকে ফোকলা বানিয়ে দিয়েছে এবং আমাদেরকে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে যে আমাদের বিপর্যয়ে নামবে কিনা। কাজে এই যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, তাদের সামনে কিন্তু একটা বড় জায়গা হচ্ছে দুটো। একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, তার জন্য এই অর্থনীতিতে শৃঙ্খলা আনা, এবং একটা গুরুত্বপূর্ণ এটা যে অন্য ভিন্ন একটা ডিরেকশন ঠিক করা যে কোনো ঋণ খেলাপিরাই যারা এইভাবে লোপাট করে দিতে চেয়েছে ক্ষমতা ব্যবহার করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং সেই টাকা উদ্ধারের সক্ষমতা দেখিয়ে এটা যে সম্ভব উন্নতিতে কাজ করানো। এবং এইগুলো করাটা, এটা ধারাবাহিকতা রক্ষা হবে কিন্তু যখন রাষ্ট্রের মধ্যে সত্যি সত্যি একটা ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা আসবে। সেদিক থেকে আপনি যদি বলেন এই যে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা কিন্তু আমাদের গণতন্ত্র মঞ্চের দাবি। মানে যদি বলেন যে রাজনৈতিক দিক থেকে আমরা প্রথম এই দাবিটা তুলেছি, পরে এটা 31 দফাতেও এসছে যে পরপর 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, পরপর 2 মেয়াদের বেশি। এবং একই সাথে এই যে রাষ্ট্রপতি কি বলে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এইটা আনা, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে পার্থক্যের জায়গাটা, এটা একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্নে কতগুলো যদি কি বলে বাধ্যবাধকতার প্রশ্নে একটা ডিরেকশন তৈরি হয়, যেটা আবার ওইরকম না যে আপনি একটা আইন করলেন ওটা রাজনৈতিক দল নিয়ন্ত্রণের ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, সেটা না।
যেটা এর আগে নিবন্ধনের ক্ষেত্রে হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে, আমাদেরকে নিবন্ধন থেকে মানে বঞ্চিত করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্রের প্রশ্ন আছে, সেটার জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কারের ব্যাপার আছে, আর্টিকেল 70 থেকে শুরু করে অন্য কিছু। সমর্থন করছেন কিনা যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান অবশ্যই রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে যিনি সরকার প্রধান হন এবং দলীয় প্রধান হন, দুইয়ের মধ্যে একটা পার্থক্য থাকা খুব জরুরি। আমি মৌলানা ভাসানীর অনুসারী। মৌলানা ভাসানী নিজে এটাকে ব্যবহারিক দিক থেকে প্রতিষ্ঠা করে গেছেন। চলে এসেছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। আজকে টিআইবি যেই প্রস্তাবগুলো এনেছে তার মধ্যে অন্যতম ছিল একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না, একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এই দাবিটা আসলে 2 বছর আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের যে প্রস্তাব, এটা সাকিব ভাই যেটা বললেন ওনারা বলেছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি পরিষ্কার বুঝতে পারছি, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবটা দিয়েছেন জনাব তারেক রহমান, আমি নিজে শুনেছি একটা ইয়েতে, তিনি বলেছেন এই সবগুলো প্রস্তাবই আছে এবং আমাদের নতুন প্রজন্মের যে প্রত্যাশা সেটা পূরণ করবার জন্যই এটা বলেছে। ফলে একটা অদ্ভুত ওভারল্যাপিং জায়গা আছে। শুধু এই যে জনমত কখন সবাই সংযুক্ত হয়, যখন ইস্যুভিত্তিক ঐক্য তৈরি করা সম্ভব হয়। এই যে রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়টা 31 দফা, আমাদের শিক্ষার্থীরা এখন নতুন করে যেটা বলছে যে সংস্কার, রাজনীতিতে পরিবর্তন, তো এই জিনিসগুলোই তো ঠিক। সংসদের 70 আর্টিকেল 70 সেটা নিয়েও কিন্তু চিন্তা করতে হবে, কারণ সেটা কিন্তু আসলে প্রকৃত অর্থে গণতান্ত্রিক যে চেতনা সেটার সাথে মিলে না। আমি তো গণতন্ত্র বলছি আবার কথা বলতে পারবো না, এগুলো তো হয় না। ফলে সংস্কারের যে জায়গাটা, এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কথা বলি, ধরুন যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, এখন হাবিবুল্লাহ আওয়ালের নির্বাচন কমিশনে কিভাবে ভরসা করবেন? তিনি 28% বলছেন একবার, পরে একটু সামান্য ন্যাপ নিয়ে হঠাৎ করে স্বপ্নে পাওয়া 42% ঘোষণা করেছেন। তো এটার জন্য তো একটু সময় লাগবে। আরেকটা বিষয় সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনূস স্যার যেটা বলছেন, ডক্টর ইউনূস, তিনি বলছেন যে আপনারা যতদিন চাইবেন ততদিন থাকবো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জনগণ তার মতামত প্রকাশ করবার একটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, ওটার নামে নির্বাচন। ফলে কেউ যদি বলে যে আমি জনগণ যতদিন চাইবে ততদিন থাকবো, ওনার উদ্দেশ্য অত্যন্ত মহৎ, কিন্তু ফর্মালি স্পিকিং দের ইজ এ ওয়ে টু অ্যাড্রেস দ্যাট, এবং সেটাই হচ্ছে ইলেকশন, রাইট? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার 3 বার যারা ভোট দিতে পারে না, আমাদের নতুন প্রজন্ম, তাদের ক্ষোভ ছিল বৈষম্যের পাশাপাশি ভোট দিতে না পারা, ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেয়নি। ফলে এই গভর্নমেন্টের অংশ হয়ে কিংবা এই গভর্নমেন্টের কাছে প্রত্যাশা করার যে জায়গাটা, সেটা হচ্ছে অংশগ্রহণমূলক একটা নির্বাচন। এবং আমরা যেই ভাষাই বলি না কেন, নির্বাচন করার জন্যে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো অবশ্যই করতে দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর চাইতে বেশি সময় যদি নেওয়া হয়, যেটা যৌক্তিক সময়ের বাইরে যায়, তাহলে কিন্তু ওই জনগণের যেই ম্যান্ডেটের কথা বলা হচ্ছে সেটার সাথে সাংঘর্ষিক হবে। ফলে আমাদের সকলের উচিত, আমাদের হাতে 30 সেকেন্ড আছে, আমি সেই জন্যই বলছি যে সেই জন্য আমাদের যে কাজটি করা উচিত, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম যারা করেছে প্রত্যেকেই অহেতুক তর্ক সৃষ্টি না করে অল্প সময়ে মূল কাজগুলো করবার জন্য সহযোগিতা করে একটা নির্বাচন প্রক্রিয়া যদি যেতে পারে, তাহলে সবচেয়ে বড় সফলতা হবে যারা প্রাণ দিয়েছে। আপনি এক লাইন কিছু যুক্ত করতে চান কিনা? এক লাইন না, দেখুন, আশু পরিস্থিতিগুলো মোকাবেলা করে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাওয়া, এটা কিন্তু আমাদের জনগণের চাওয়া, ছাত্রদের চাওয়া। সেই গণতান্ত্রিক রূপান্তরের প্রাথমিক অংশ হচ্ছে অনেকগুলো আইন বাতিল করা, সংস্কার করা, অনেকগুলো প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা, এবং সংবিধান, একটা গণতান্ত্রিক সংবিধান করার জন্য যে ব্যাপক একটা সংস্কারের মধ্যে যেতে হবে, সেইটার একটা পথ সূচনা করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে, স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্যমতের জায়গাটা সৃষ্টি করা। ফলে এইটার জন্য যা সময় দরকার সেই সময়টা দিয়েই গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ, গণতান্ত্রিক নির্বাচনের পথেই হাঁটার কথা আসলে সকলে বলছেন। দর্শক, CSRM গণতন্ত্রে এই ছিল আজকের মতো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্তই শেষ করছি।